সামগ্রিকভাবে সামগ্রিকভাবে অনেকগুলো আপডেট এসছে। তার মধ্যে একটা তো টেট সম্পর্কিত, ইন সার্ভিস টেট, অবভিয়াসলি বিফোর আরটি অ্যাক্ট নোটিফিকেশান। এটা অনেক ভিডিওতে আমরা দেখছি যে বিফোর আরটি অ্যাক্ট শুধুমাত্র বলছেন অ্যাপয়েন্টমেন্ট, বাট অ্যাকচুয়ালি নোটিফিকেশান, যেই নোটিফিকেশানের আন্ডারে মিনিমাম কোয়ালিফিকেশান এলিজিবিলিটি থাকলে সেই পরীক্ষায় অংশগ্রহণ করা যায়, সেটা যে পরীক্ষায় হোক না কেন, সেটা শিক্ষকতা চাকরি হোক বা অন্য যে কোনো চাকরি, যাই হোক। এবং পরবর্তী সময় নোটিফিকেশানটাকে মডিফাই করা যায় না এবং খেলার নিয়ম পরিবর্তন করা যায় না একবার খেলা শুরু হয়ে গেলে, বা খেলা শেষ হয়ে গেল। এক্ষেত্রে খেলাটা শেষ হয়ে গেলে, তো শুরু হয়নি, শেষও হয়ে গেছে, সেটা একটা বড় পার্ট এবং সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট আছে, আপনারা জানেন। এটা আইনি দিকের কথা বললাম। আর বিহারের এক প্রতিনিধি দল, বিহারের শিক্ষক সংগঠন, তারা মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে কথা বলেছিলেন এবং সেখানে কয়েকটা ব্যাপার লক্ষণীয়, যে সেখানে এরকম হতে পারতো যে মাননীয় মন্ত্রীকে একটা স্মারকলিপি দেওয়া হলো, স্মারকলিপি বললেন ঠিক আছে, এটা আমি স্পেসিফিক ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবো, তারা ব্যবস্থা নেবে। তার বদলে দেখা গেল সেখানে আধা ঘন্টার মতো সময় তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন, ফিজিক্যালি কথা বললেন এবং শিক্ষক সংগঠনের যারা প্রতিনিধিরা ছিলেন তারা ব্যাপারটা বুঝিয়ে দিলেন যে এই অবস্থা, এই অসুবিধা। এবং সেখানে শুধু আশ্বাসবাণী শোনা যায়নি এবং কি করা হবে সেটা শোনা গেছে। আপনারা জানেন যে এটা বিহারে ভোট পর্ব চলছে এবং তার মধ্যেই বিভিন্ন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, মন্ত্রীরা আসছেন বিহারে, ইভেন মাননীয় প্রধানমন্ত্রীও এসেছিলেন। তো এরকম জায়গায় দাঁড়িয়ে এটা একটা ইতিবাচক ব্যাপার, কারণ কোনো গভর্নমেন্ট কি চায় যে তার জনপ্রিয়তা বা তার অবস্থান নেগেটিভ জায়গায় নিয়ে যেতে? সম্ভবত এই কারণেই এটা হবে। এবার অনেকেই বলছেন যে আচ্ছা, তাহলে এর প্রেস বিবৃতি হচ্ছে না কেন? কারণ আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও শুনেছিলাম যে বিরোধী দলনেতা তিনিও বললেন যে আমার সঙ্গে কথা হয়েছে এবং তিনি আশ্বাস দিয়েছেন যে এটা নিয়ে চিন্তার কিছু নেই, শীঘ্রই এটা একটা সংশোধনী বিল নিয়ে এসে, যেরকম সংশোধনী বিল 2017-তে আনা হয়েছিল, ঠিক সেই রকম একটা বিল এনে এটাকে পরিবর্তন করা হবে বা একটা নিডফুল করা হবে, যাতে এই নোটিফিকেশানের আগে, আরটি অ্যাক্ট চালু হওয়ার আগে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন সিস্টেমে, ইন সার্ভিস আছেন এবং একটা দারুণ পরিবেশ তৈরি করে রেখেছেন শিক্ষাক্ষেত্রে যোগদান করে, মানে আরটি অ্যাক্টটাকে কী বলবো, যে স্মুথলি চালাচ্ছেন। যদিও অনেক রকম ইনফ্রাস্ট্রাকচারালি প্রবলেম থাকে বিভিন্ন রাজ্যে, সেটা আমরা জানি, কিন্তু যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন ইন সার্ভিস টিচার বিফোর আরটি অ্যাক্ট, যারা যেভাবে স্মুথলি রান করাচ্ছেন, চেষ্টা করছেন সর্বোত্তমভাবে তাদের জন্য ব্যবস্থা করার। এবং এক্ষেত্রে আমরা জানি যে যেহেতু একটা বিচার ব্যবস্থার একটা প্যারালাল চলছে, সেখানে একটা রায়দান হয়ে গেছে, সেখানে যদি প্রেস কনফারেন্স করে কেন্দ্রীয় সরকার এর মধ্যে প্রবেশ করে বা অফিসিয়াল বক্তব্য দেয়, সেইখানে সম্ভবত একটা আইনি ব্যবস্থার উপর প্রশ্ন রাখতে পারে। সেই কারণের জন্যই হয়তো এই অফিসিয়াল নোটিফিকেশান আসছে না কিছু, বা কেন্দ্রীয় সরকার যে সরাসরি এখানে হস্তক্ষেপ করবে সেই ব্যাপারে কিছু মানে সরাসরি তারা বলতে চাইছে না। এবং সেক্ষেত্রেই যেরকম হয় আর কি, প্রতিনিধি দল যাচ্ছে বিভিন্ন, আমাদের রাজ্যের ক্ষেত্রেও দেখেছি যে রাজ্যের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর কাছে এখানকার যে প্রতিনিধি দল, শিক্ষক সংগঠনের প্রতিনিধি দল, তারা এখানে গিয়েছিলেন, তারা একই ব্যাপার বলেছেন, শিক্ষামন্ত্রীর কাছে একই ব্যাপার বলা হচ্ছে এবং যাবতীয় যত লোকসভার এমপি যারা আছেন, মেম্বার অফ পার্লামেন্ট, তাদের কাছে বিভিন্ন রাজ্য থেকে, উত্তরপ্রদেশ হোক, সেটা হরিয়ানা হোক, সেটা বিহার হোক, উড়িষ্যা হোক, সব জায়গাতেই কথা বলছেন। তো আশা করা যায় এটা আমরা দেখতে পাবো যে শীতকালীন অধিবেশনে একটা পজিটিভ রেজাল্ট আমরা দেখতে পাবো। কারণ এতগুলো কথা যদি মানে এটাকে আমরা অবিশ্বাস করি, তাহলে আমাদের আশার জায়গাটা কোথায়? আশাতেই তো মানুষ বাঁচে আর কি। আর এমন একটা পরিস্থিতিতে যেখানে এই রায়দানটা নিয়ে একটা বড় প্রশ্ন চলে এসছে। এবার এখানে অন্যান্য যে আইনি ব্যাপারগুলো, সেগুলো আপনারা কম বেশি খবর রাখছেন যে 19টা রিভিউ পিটিশান অলরেডি হয়েছে, 19টা, তার মধ্যে রিট পিটিশানও আছে, মডিফিকেশানও আছে এবং ইন্টারভেনশনও আছে যে রায়দান পরিবর্তন করার জন্য। এই আগের দিন একটু বলছিলাম এই ব্যাপারটা নিয়ে, ডিটেলস আমি বলছি না কোন আইনজীবী করেছেন বা
কী বলছেন, তার থেকে বড় কথা যে এগুলো আছে 19টা দেখাচ্ছে, এখনও অনেকগুলো পেন্ডিং আছে, কিছু প্রসিডিওর আছে। আমি অতটা মানে কী বল, যেহেতু আমি আইনে অতটা বুঝি না, মানে 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 টেকনিক্যাল টার্মগুলো, সেগুলো টেকনিক্যাল যে ফর্মালিটিসগুলো আছে সেগুলোকে একদম ঠিকঠাক হয়ে গেলে সুপ্রিম কোর্টের সাইটে আমরা দেখতে পাবো। তো এই গেল আইনি লড়াই, এই গেল একটা দাবি জানানো সেন্ট্রাল গভর্নমেন্টকে, বিকজ তাদের কাছে কিন্তু পাওয়ার আছে এটাকে সংশোধন করার এবং রেট্রোস্পেক্টিভ লাগুটাকে বন্ধ করার। আর তার পরিপ্রেক্ষিতে এই জাজমেন্টটা এসছে, সেটা আমরা দেখলাম। আর আরেকটা ব্যাপার, এখানে কিন্তু মানে জাজমেন্টের ক্ষেত্রে ডিটেল হিয়ারিং হয়নি, সেক্ষেত্রেও একটা বড় প্রবলেম। আশা করব আমরা রিভিউ পিটিশনেও কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আসা উচিত, কারণ এতগুলো যুক্তিগুলোকে কীভাবে খণ্ডাবেন মাননীয় সুপ্রিম কোর্ট সেটাও দেখার, এবং শুধুমাত্র একটা মানে নিয়োগের পরবর্তী সময়ে তাকে শুধু টেট পরীক্ষায় পাশ করা মানেই সে একজন ভালো শিক্ষক, সেটা প্রমাণ করাও একটু কঠিন ব্যাপার। পেডাগজিক্যাল নলেজ আমরা ট্রেনিংয়ে নিয়েছি, এবং সেক্ষেত্রে পরবর্তীকালে রিফ্রেশার কোর্স হতে পারে, রিফ্রেশার ট্রেনিং হতে পারে, রিফ্রেশারভাবে মূল্যায়ন হতে পারে যে কতটা আপনি বুঝছেন যে পেডাগজিক্যাল ইস্যুগুলো বা রিয়েল লাইফে যে চ্যালেঞ্জগুলো আমরা ফেস করি ক্লাসরুমে, সেক্ষেত্রে সেটাকে ওভারকাম করার জন্য বা আরও স্মুথলি এডুকেশন সিস্টেমটাকে রান করার জন্য, রোট লার্নিংয়ের বহির্ভূত জিনিসপত্রগুলোকে বাইরে রাখার জন্য, প্রাইভেট টিউশনকে বন্ধ করার জন্য। অনেক শিক্ষক এতে হয়তো রাগ করবেন যে প্রাইভেট টিউশন অফ করার কথা বলছি, এটা আমার কথা না, এটা RT অ্যাক্টের কথা। এবং পিপল রেশিও, টিচার্স অ্যান্ড পিপল রেশিও ঠিক রাখার জন্য এটা কিন্তু গভর্নমেন্টের দেখা উচিত। আশা করা যায় এখান থেকে আমরা একটা পজিটিভ বার্তা পাবো। তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি বিভিন্ন রাজ্য সরকার তারা কিন্তু টেটের প্রস্তুতি নিতে শুরু করেছেন, এবং অন্ধ্রপ্রদেশ সরকার ইতিমধ্যে তার নোটিফিকেশান জারি করে দিয়েছেন ইন সার্ভিসদেরও জন্য অলসো। কারণ কোনো রাজ্য সরকার এটাকে সরাসরি এই রায়টাকে চ্যালেঞ্জ করতে পারেন, কিন্তু যেহেতু এখনও পর্যন্ত এই রায়টা আছে, তাই সেই জন্য সেই রায়টা ধরেই কাজ চালিয়ে যাচ্ছেন অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে দেখলাম আমরা। আর আমি বলেছি এখানে আমার একটু সন্দেহ প্রকাশ হয়েছে, বিজেপি শাসিত রাজ্যগুলো মানে যেখানে এই রাজনৈতিক দলটি আছে, তারা কিন্তু আমরা দেখছি যে এই টেট নেয়ার জন্য স্পেশালি অন্ধ্রপ্রদেশ, সেখানেও একটা তেলুগু দেশম পার্টি NDA অ্যালায়েন্স, অ্যান্ড ত্রিপুরা, সেখানে তারা ইন সার্ভিস টেটের জন্য কিন্তু সুপ্রিম কোর্টেও গেছে। এটা একটা বৈপরীত্য আমরা দেখছি, যদি সেটা ডিফারেন্ট ম্যাটার, এর সঙ্গে এর কোনো সম্পর্ক সরাসরি নেই, তারা তাদের মতো একটা লজিক নিয়ে কথা বলছেন বা কাজ করছেন। যাই হোক, এই গেল একটা ব্যাপার। এর পরবর্তী সময় আসি আমরা টেট প্রস্তুতি নিয়ে। আপনারা জানেন যে অনেক রাজ্যই, বেশিরভাগ রাজ্যই সিটেটকে মান্যতা দেয়। আমি এটা কেন বলছি বারবার, আপনারা হয়তো অনেকে রাগ করবেন বা আমাকে তির্যক মন্তব্য করবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তির্যক মন্তব্য করা বা নেগেটিভ মন্তব্য করা বা গালাগালি দেওয়া। তো এক্ষেত্রে কারণ বারবার বলছি যে সিটেটে কিন্তু নর্মালি খুব কম শিক্ষক বা ইন সার্ভিস বলবো না, যারা অ্যাসপিরেন্ট ছিলেন তারা পাশ করতেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু পেডাগজি ব্যাপারটা বেশি এবং প্র্যাকটিক্যাল নলেজ আমাদের বেশি কম্পারেটিভলি যারা চাকরিতে এখনও ঢোকেননি, এবং পেডাগজি যদি আমরা একটু দেখে নিতে পারি এবং কিছু ইউটিউব চ্যানেল এবং শুনতে পারি, তাহলেই আমরা কিন্তু এটাই পাশ করতে পারি খুব সহজে, এটাই বলতে পারি। তার মানে এই না যে 100 জন পাশ পরীক্ষা দিলে 100 জনই পাশ করা যাবে। লাস্ট যে ডেটাগুলো বলছে সেটাই অ্যাভারেজ 15%, ম্যাক্স টু ম্যাক্স 15%, কোনোবার 12%, 13% পাশ করেন। তো আমরা অ্যাটলিস্ট চেষ্টা করতে পারি। এটা 6 তারিখে পরীক্ষা, ডিটেলস নোটিফিকেশান এখনও আসেনি, সিলেবাস কিছু চেঞ্জ হচ্ছে কি না, কারণ পরবর্তী সময় যদি দেখা যায় যে এটা ধরুন আরও 10 বছর পর কিছু একটা ব্যাপার এলো, সেখানে এটাকে ম্যান্ডেটরি করে দেওয়া হলো বা কিছু একটা হলো, যেরকম আজকে আমরা এই সাফারটা করছি, সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হতে পারে। এবার বলবেন যে আপনি এই কথাগুলো কেন বলছেন? আমি বলছি অন্যান্য রাজ্যের অবস্থান দেখে, এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায়গুলো কিন্তু তাই বলছে। স্পেশালি হাইকোর্ট, বোম্বে হাইকোর্ট ইতিমধ্যে রায় দিয়েছে যে ইন সার্ভিস টিচার, সে রাজ্য সরকারের পরীক্ষা না দিয়ে সিটেট পরীক্ষায় পাশ করে সে কিন্তু তার চাকরি বজায় থাকবে এবং সে প্রমোশনও পাবে, ট্রান্সফারও করতে পারবে, সবই হতে পারবে আর কি। তো সেটা একটা বড় পার্ট, সেটা একটু মাথায় রাখবেন আপনারা। আমি একটা চ্যানেলকে দেখুন, এটা কোনো প্রমোট ব্যাপার নয়, লেটস লার্ন বলে একটা চ্যানেল আছে। আপনারা যারা হিন্দি বোঝেন বা ইংরেজি তো আমরা সবাই বুঝি, হিন্দি ইংরেজি বাইল্যাঙ্গুয়েলভাবে বুঝলে জাস্ট ওই চ্যানেলটা ফলো করলে, ওদের ভিডিওগুলো দেখে, ওদের ফ্রি নোটস পড়ে, আমি বারবার ওদের ফ্রি নোটস পড়ে, ওদের চ্যানেলটাকে ফলো করে, কিছু মক টেস্ট অনলাইনে দিয়ে
লাস্ট 10 বছরের প্রশ্নগুলোকে একবার দেখে নিলে পাশ করা কিন্তু কঠিন ব্যাপার নয়। 90 নম্বর পাওয়া 60% কঠিন ব্যাপার নয়, কারণ এখানে 90 মার্কের পেডাগোজিক্যাল প্রশ্ন থাকে। এটা নিয়ে একটা ডিফারেন্ট ভিডিও করব আমি। মাঝে মাঝে দেখবেন প্রায়ই আমি এই নিয়ে ভিডিও করি এবং টপিকগুলো নিয়ে আলোচনা করি, আপনাদের সঙ্গে শেয়ার করি এই কথাগুলো। তো সেটা একটু মাথায় রাখবেন আপনারা। এবং ডাব্লিউবি টেট যদি হয়, কিন্তু এক্ষেত্রে ডাব্লিউবি টেট ক্ষেত্রে আমার এই রাজ্য সরকারের প্রশ্নপত্র এবং প্রশ্নের ধরন, পরীক্ষা পদ্ধতি সব কিছু নিয়ে শুধু আমার নয়, আশা করি বহু মানুষের প্রশ্নচিহ্ন আছে যে তারা কি করতে চাইছেন, কি করছেন, আর কী ধরনের প্রশ্ন করছেন। আসলে শিক্ষকতার চাকরির পরীক্ষা বা এলিজিবিলিটি, চাকরি পরীক্ষা বলুন, এটা এলিজিবিলিটি টেস্ট, সেখানে দেখা উচিত যে সে কতটা শিক্ষক মনস্ক, তার মধ্যে মনোবৈজ্ঞানিক জ্ঞান কতটা আছে, শিশুকে বোঝার জ্ঞান কতটা আছে। সেটা না বুঝে যদি চর্চিত চর্বণে শুধু গ্রামার মুখস্থ করা আর শুধু কিছু রোট লার্নিংকে এটা কবে হয়েছিল, এটা কি হয়েছিল, শুধু এগুলো করা কিন্তু কখনোই এনসিটির গাইডলাইন অনুযায়ী নয়। এটা আমার কথা নয়, আপনার কথা নয়, এনসিটির গাইডলাইন অনুযায়ী এটা অ্যাকসেপ্টেড নয়। তো এইটাই আমার কথা ছিল। আর আপনারা জানেন কম বেশি যে 32,000 চাকরি নিয়ে একটা আইনি লড়াই চলছে, এবং সিঙ্গেল বেঞ্চ যেখানে এই 32,000 প্যানেল যেটা প্রাইমারি ক্ষেত্রে বাতিল হয়েছিল, সেটা নিয়েও বেশ মানে দড়ি টানাটানি চলছে। তো এই বিষয়ে দেখুন, দুরকম ব্যাপার। যারা চাকরি পাননি, যাদের দাবি যে বেশি নম্বর পেয়েও আমরা বা যোগ্য হওয়া সত্ত্বেও আমরা বাইরে বসে আছি, আইনি লড়াই লড়ছি, এবং অন্যদিকে ইন সার্ভিস বহু টিচার আছেন যারা খুব ভালো পরীক্ষা দিয়েছেন, সারা জীবন ধরে হয়তো এইটাই ভেবেছিলেন যে একটা সরকারি চাকরি পাবো, জীবনটা গুছিয়েছেন। তারাও চিন্তায় রয়েছেন যে তাদের চাকরির বা প্যানেলের ওপর প্রশ্নচিহ্ন রয়ে গেছে, এবং যারা চাকরি পাননি, বাইরে বসে আছেন, তারাও ভাবছেন যে আমরা চাকরিটা পেলাম না। এই দুজনের ওপরেই কিন্তু একটা দুশ্চিন্তা ঘুরছে, এবং তার রায়দান 6 তারিখে গতকাল হয়েছে, তার শুনানি হয়েছে, এবং সেখানে পর্ষদ তাদের বক্তব্য রেখেছে। আর তার আগে যারা মামলাকারীদের পক্ষের আইনজীবীরা, সিনিয়র অ্যাডভোকেট, তিনি বলেছেন এবং দেখিয়েছেন এখানে একটা সিস্টেমেটিক করাপশনের অভিযোগ করেছেন, এবং তার সেই সূত্রে কিছু সিবিআই চার্জশিটও দেখিয়েছেন। আর এক্ষেত্রে যেটা আমরা দেখলাম যে সেখানে কিছু ডিফেন্ড করার জন্য কথা বলা হয়েছে, যে রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে। আমার মাথায়ও এই প্রশ্নটা আসতো যে সেন্ট্রাল গভর্নমেন্ট স্পেশালি অল ওভার ইন্ডিয়াতে দেখবেন যে রিল্যাক্সেশন দিয়েছে ট্রেনিং করার জন্য। ট্রেনিংটা 2 বছরের ট্রেনিং, সময় লাগে। ট্রেনিং প্রাপ্ত শিক্ষকের অভাব ছিল সেই সময়, সেই জন্য টিচার্স পিপল রেশিও ঠিক রাখা যেত না, সেই কারণেই দেওয়া। কিন্তু টেটের ক্ষেত্রে, এই পরীক্ষাটার ক্ষেত্রে কোনোভাবে কোনো ছাড় দেওয়া হয়নি আমার যতটুকু জানা। আমি 2012 সালের পরীক্ষায় বসি এবং অনুত্তীর্ণ হই। আমি তার আগে সিটেট পরীক্ষায় বসেছিলাম, এবং সিটেট সেই সময় প্রথমবার হয়েছিল। আমার কাছে রেজাল্টের এটা আছে এখনও, যে জাস্ট 1 নম্বরের জন্য আমি প্রথমে উত্তীর্ণ হতে পারিনি। আপনারা এটা হয়তো জানেন না যে আমি সিটেট নিয়ে দোকানে কথা বলি। বা তার পরবর্তী সময়ে যখন 12 সালের পরীক্ষা দিয়ে ওয়েস্ট বেঙ্গলের, তখন আমার মনে হয় যে এটা পরীক্ষাটা কখনো টেট পরীক্ষা নয়। তো সত্যি টেট পরীক্ষা ছিল না, আমরা সবাই জানি। এবং 14 সালের পরীক্ষাতেও আপনারা দেখবেন যে রোট লার্নিংয়ের ওপর বেশি কথা বলা হয়েছে। আমি 14 সালে সিটেট আমি কোয়ালিফাই করি। তখন আমি সামান্য কিছু বই পড়ে, কারণ তখন এত ইন্টারনেট অ্যাভেলেবেল ছিল না। তো সিটেট কোয়ালিফাই করার পর আপার এবং লোয়ার দুটোই কোয়ালিফাই করি, এবং পরীক্ষা দিয়ে আমার মনে হয়েছিল যে এই পরীক্ষাটা কিন্তু শিক্ষক মনস্ক যারা আছেন এবং যারা ইন সার্ভিসে আছেন তারা সহজেই পাশ করতে পারবেন। আমি 10-12 বছর আগের কথা বলছি। তো এটা খুব ইজি পরীক্ষা, এবং ওয়েস্ট বেঙ্গলের নিরিখে যে পরীক্ষাটা হয় সেটা কিন্তু তাতে পেডাগোগি কম থাকে, রোট লার্নিংয়ের ওপর জোর দেওয়া হয়। জানি না কী তারা প্রমাণ করতে চান। এবং 12 সালে যদি সত্যি কথা, দেখুন এটা আমার একটা পার্সোনাল ওপিনিয়ন, যদি এনসিটির নিয়ম অনুযায়ী পরীক্ষা হতো এবং পেডাগোগি থাকতো, আমরা যা ট্রেনিংয়ে শিখেছি সেগুলোর ওপর বেশি জোর দেওয়া হতো, শিক্ষক তুমি কতটা ভালো শিক্ষক বা মনোবিজ্ঞান নিয়ে বেশি প্রশ্ন আসতো এনসিটির নিয়ম অনুযায়ী, তাহলে কিন্তু আমরা সেই সময় যারা ট্রেন্ড ছিলাম তারা প্রত্যেকেই চাকরি পেয়ে যেতাম। কিন্তু সেই সময় যে অরাজকতা আমরা দেখেছি পরীক্ষার নিয়মে, সিটিং অ্যারেঞ্জমেন্টে এবং সামগ্রিকভাবে, এটা অস্বীকার করার জায়গা নেই, সেটা একটা বড় প্রশ্নচিহ্ন রেখেছিল। এবং তারপর থেকে কিন্তু আমরা পরবর্তী সময়ের যে পরীক্ষাগুলো দেখছি রাজ্য সরকারে, তার কিছু না কিছু ক্ষেত্রেই কিন্তু প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে প্রশ্নচিহ্ন আসছে। এবার এখানে কি আছে,
রাজনৈতিক অভিসন্ধি আছে কি না, দুর্নীতি করা আছে কি না, সেটা কোর্ট বিচার করবে, সেটা মানুষ তাদের মতামত দেবে, আমার বলার কিছু নেই। তবে আমি আপনাদের বারবার বলছি যে এক হচ্ছে সিটেট পরীক্ষার জন্য আপনারা এখানে রায় যাই হোক না কেন, আমি মনে করলাম যে কোর্ট আমাদের বলল যে ইন সার্ভিসদের টেট দেওয়ার দরকার নেই, বা অ্যামেন্ডেন্ট এনে এটাকে খারিজ করে দেওয়া হলো, বা এটাকে অন্য কোনো পথ বার করা হলো, তবুও আপনাদের বলবো আপনাদের নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, জানার জন্য এবং ভীতি দূর করার জন্য আপনার প্রিপারেশান নিন। আমি যথাসাধ্য আপনাদের সহায়তা করব পেডাগজিক্যাল পার্টে। কারণ আমাকে যদি বলা হয় তাহলে যে সিটেট পরীক্ষা কিন্তু অনেক বেশি সহজ, তো এই কথাটা আপনাদের জানাচ্ছি। আর প্রাইমারি 32,000 যে প্যানেল, সেটা নিয়ে এখানে যেহেতু একটা কোর্টের বিচার্য বিষয়, এক্ষেত্রে আমার মন্তব্য করা একদম অনুচিত হবে। তবে যেভাবে আর্গুমেন্ট এখন লাইভ শোনা যায়, আপনারা নিজেরা শুনে বুঝতে পারছেন যে এর গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে। আর যদি এখানে যেহেতু সিঙ্গেল বেঞ্চ অলরেডি এই প্যানেলটাকে বাতিল ঘোষণা করে, যদিও ডিভিশন বেঞ্চ এটাকে স্থগিত রেখেছে, এটা যদি কন্টিনিউ হয় আবার কিন্তু একটা ডিজাস্টার নামতে পারে। তো সেক্ষেত্রে কী করণীয়, কী করা যায়, এবং পরবর্তী সময়ে ওয়েস্ট বেঙ্গল সরকারও কিন্তু একটা টেট পরীক্ষা খুব তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবে। আমি জানি না সেখানে কি তাদের ভূমিকা থাকবে। এসএসসিতে যেরকম তারা পরীক্ষা নিয়েছিল, আজ তার রেজাল্ট, সেটাও আজকের একটা বড় আপডেট যে আজকের রেজাল্টে কি হতে পারে। আমরা দেখব যে কতজন পূর্বনিযুক্ত শিক্ষক শিক্ষিকা আবার তাদের অ্যাটলিস্ট তাদের নামটা দেখতে পাবেন বা বুঝতে পারবেন যারা তারা ইন্টারভিউতে যাচ্ছেন। একই পরীক্ষায় দুবার করে ইন্টারভিউ হচ্ছে। সত্যি এগুলো ভাবলে খুব খারাপই লাগে, এক কথায়, অত ভনিতা করে বলতে পারছি না, খারাপ লাগে। আর 32,000 প্যানেলটাও আমরা দেখছি, আমাদের সহানুভূতি থাকছে। যোগ্য অযোগ্য কথাটা আমার বলতে ইচ্ছা করছে না, যারা পরীক্ষা দিয়েছেন, সর্বস্ব দিয়ে পরীক্ষা দিয়েছেন, পাশ করেছেন, তাদের ওপর ঠিক একই রকমভাবে যারা বাইরে বসে আছেন তাদের ওপরেও। তো এটুকু বলেই আজকের ভিডিও আমি শেষ করছি। আপনারা কমেন্টে জানাবেন টেট সম্পর্কিত আপনারা কি মতামত, যেটা আমরা শেয়ার করলাম সেটার সঙ্গে আপনার মতামত। তারপরে 32,000 প্যানেলের যে ব্যাপারটা চলছে সেটা একটা। তৃতীয়ত হচ্ছে সেন্ট্রাল টেট বা টেট পরীক্ষার জন্য প্রিপারেশনের ব্যাপারে আপনাদের মতামত, ইনস্পেক্ট অফ এনি এজ, কোনো ম্যাটার না। আর এটাই। আর সামগ্রিক পরিস্থিতি এবং যে রাজনৈতিক আশ্বাস বা কেন্দ্রীয় সরকারের যে ব্যাপারগুলো চলছে সেগুলো নিয়ে আপনাদের মতামত শেয়ার করবেন। এটা একটা জেনারেল আলোচনা, এখানে আর কিছু বলার আমার নেই। সবাই ভালো থাকবেন, খুশিতে থাকবেন। ধন্যবাদ।